দেখো আমাকে জেলবন্দি করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 12 এপ্রিল 2024। তো আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। তো আমরা যেখানেই প্রথম যাই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো অনেকদিন ধরে আশেপাশে করছিলাম এই জেল মিউজিয়ামে, তো আসতে পারিনি টাইমের অভাবে। তো আজকে ফার্স্ট টাইম এখানে এলাম। তো এখানে আসলাম, এসে আজকে তোমাদের শেয়ার করে দেবো আলিপুর এই জেল মিউজিয়ামের ভিতরটা। তো ফার্স্ট টাইম এলাম, এখানে কী কী দেখলাম, দেখে কেমন লাগলো সবটাই এই ভিডিওর মধ্যে থাকবে। কারণ আমরা যখনই যেখানে যাই সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি, যাতে তোমাদের পরবর্তীকালে সেখানে গিয়ে কোনো অসুবিধা না হয়ে থাকে। তো আজকেও সেই সেম কারণেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে এলাম ফার্স্ট টাইম। তো আজকে আমরা এই গোটা জেল মিউজিয়াম তো গোটাটা ঘুরবো, এক্সপ্লোর করবো এবং তোমাদের প্রতিটা এই জেল মিউজিয়ামের ভিতরে কি কি আছে প্রতিটা কোনা কোনা একদম দেখাবো। হ্যাঁ, তোমাদের গাইডও করে দেবো। তো জানি তোমরা সবাই হয়তো এসেছো, ঘুরে গেছো, কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেই কারণে আমি ভাবছিলাম যে এখনো যারা আসেনি কিংবা যারা এসেছেও, হ্যাঁ, তাদের জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই নেওয়া যাক। যেহেতু আমরা এসেছি ঘুরবো, আমরা দেখবো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না, সেটা তো হয় না না। সেই কারণে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাক। তো চলো দেখি মিউজিয়ামটার ভিতরে কি কি আছে, কোথায় কি আছে সবটাই এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 1906 সাল যখন গোটা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের ঝড় বইছে, ঠিক সেই সময় আদি গঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল, যা বর্তমানে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। সবার প্রথমে আগে তোমাদের আলিপুর জেল মিউজিয়ামের টাইম টেবিলটা বলে দিই। সোমবার বাদে মোটামুটি সপ্তাহে প্রতিদিনই সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত। টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা করে। এছাড়াও এখানে কার পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করা আছে। বাইকের জন্য 10 টাকা, 4 হুইলারের জন্য 20 টাকা এবং বাসের জন্য 40 টাকা পার্কিং চার্জ নেওয়া হয়। এখানে কাউন্টারের ম্যাপ দেওয়া আছে, দেখো এটা বাংলায় দেওয়া আছে, এটা ইংলিশে দেওয়া আছে। তো এখানে কোথায় কি আছে সেই কক্ষগুলো সবাই ম্যাপের মাধ্যমে দেখে নিয়ে ভালোভাবে ঘোরার জন্য গাইডলাইন ভালো বেশ। তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে এন্টার করে গেছি। তো মিউজিয়ামটা দেখার জন্য সামনে ম্যাপ দেওয়া আছে, তো সেই ম্যাপ দেখে মিউজিয়ামের চারিদিকে ঘোরা যাবে। তো আমরা প্রথমে ঢুকেই এদিকটা ম্যাপ দেখে চলে এসেছি, দেখি এদিকটা কি আছে আমরা এখনো জানি না। তো চলো দেখি কি আছে। তো এখানে কোথায় কি আছে সেটা এই সাইনবোর্ডেও দেওয়া আছে। ফার্স্টে আছে ফাঁসির মঞ্চ, নেহেরি কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। মানে এনারা যে সব জেলে ছিল সেই জেলগুলোর প্রতিরূপ এখানে তুলে ধরা হয়েছে। তো চলো দেখা যাক। তো ফার্স্টে আমরা চলে যাব জেল কক্ষে। তো দেখতে পাচ্ছ আমাদের মানে বিখ্যাত আমাদের দেশের গর্ব যারা তারা পর্যন্ত এই জেলে থেকেছিল। তো আমার বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে। তো চলো দেখে আসি। দেখো এরকম জেলের মধ্যে তারা দিন কাটিয়েছে। দেখো ছোট কক্ষ ছিল। হ্যাঁ ওটা ওখানে হতে পারে, এখানে লেখা থাকার তো কথা। অডিও গাইডের জন্য কিউআর কোড স্ক্যান করুন দিদি। হ্যাঁ কিন্তু ওই দুটো সেলে তো নেই।
মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ডাক্তার রায় বিশ্বাস করতেন, স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। তো এর ওপরেও কিছু কক্ষ আছে, আমরা সেগুলো দেখে নেব। দেখো, এখন তো আমরা মিউজিয়াম হিসেবে ঘুরছি, আগে মানুষ এখানে এরকম ভাবে থাকতো। ভাবো কতটা কষ্টে থাকতো। এরপর আমরা চলে এসেছি আমাদের ভারতের গৌরব বিখ্যাত ফ্রিডম ফাইটার নেতাজি কক্ষে। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933। এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয়। সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। চলে যাবো আমরা ফাঁসি কক্ষে। তো ফাঁসি কক্ষে ঢোকার আগে আমার এমনিতেই কেমন লাগছে, তো চলো দেখি ফাঁসি কক্ষ কেমন ছিল। লাইভ দেখবো আজকে। এতদিন অনেক সিনেমায় দেখেছি ফাঁসির কক্ষ, তো আজকে লাইভ দেখবো। এটা বুঝতে পারছি না, এখানে তো জেল। হ্যাঁ, মানে ফাঁসির আসামিদের তো হয়তো এনে এখানে রাখা হতো, তারপরে ওখানে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হতো। এটা হচ্ছে কন্ডেমনেশন রুম। এই রুমের মূল বিশেষত্ব হলো যেসব কয়েদিদের ফাঁসি দেওয়া হবে তাদের ফাঁসি দেওয়ার আগে তাদের শেষ ইচ্ছা কি তা জানার জন্য এবং তা পূরণ করার জন্য এই রুমে রাখা হতো একদিন আগে। এমনকি সেখানে তাদের গীতা পাঠ করানো হতো, তারপর পরের দিন তাদের ফাঁসি দেওয়া হতো। এই সেই মর্মান্তিক জায়গা যেখানে ফাঁসি দেওয়া হতো বাংলার অনেক তরতাজা যুবককে। এখানে কত স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ দিতে হয়েছে হাসি মুখে। একটা সময়ে এখানে জোড়া ফাঁসিও দেওয়া হতো। সত্যি ভাবলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রায় 30 মিনিট ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হতো। এখানে লাস্ট ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয়ের। তারপর থেকে এখানে কোনো ফাঁসি দেওয়া হয়নি। তো
তোমরা যখন এই জায়গায় আসবে তখন তোমাদের মধ্যে একটা ছমছমে অনুভূতি কাজ করবে। আজ যে আমরা এই স্বাধীনভাবে চলাফেরা করছি শুধুমাত্র এই বীর শহীদদের আত্মত্যাগের বলিদানের বিনিময়ের জন্য। তাই প্রতিটা বাঙালি তথা ভারতবাসীর উচিত তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো, সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বীর যোদ্ধাদের স্ট্রাগল, তাদের আত্মত্যাগ ও ইতিহাসে শ্রদ্ধার সাথে জ্ঞান লাভ করাতে হবে। এই হচ্ছে ফাঁসির মঞ্চ, এখানে ফাঁসির কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আর এই সামনের রুমটা হচ্ছে অ্যাটপসি, না এটা হচ্ছে অ্যাটপসি রুম, হ্যাঁ অ্যাটপসি রুম, যেটা হচ্ছে ফাঁসির পরে ওখানে নিয়ে যাওয়া হতো। আর ওটা হচ্ছে আরও মর্মান্তিক জায়গা, এখানে যে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো আর যাদের ফাঁসি দেওয়ার ডেট সামনে থাকতো তাদেরকে ওখানে রেখে দিয়ে মানে পুরো লাইভ দেখানো হতো যে ফাঁসি দিলে কতটা কষ্ট পাবে তারা মারা যায়। তো তাদের যাতে আরও মানে তারা জীবিত থেকেও মরণ যন্ত্রণাতে পায় সেই কারণে ওদের ওখানে দাঁড় করিয়ে পুরো লাইভ ফাঁসির দৃশ্যটা এখান থেকে দেখানো হতো। ভাবতে পারছো কতটা মানে খারাপ মানুষ ছিল থাকলে তবেই এরকমভাবে অত্যাচার করা যায় মানুষের ওপর। এখানে আমাদের যত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে আর ফাঁসি সম্বন্ধে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, ইংলিশ বাংলা দুটো ভাষায় দেওয়া আছে। যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষার থেকে ইনফরমেশন জেনে নিতে পারবে। তো আমি তো বলবো এগুলো সবার এসে একবার দেখে যাওয়া উচিত, যে আমাদের জন্য যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত লড়াই করে তাদের প্রাণ ত্যাগ করেছে, তো সেগুলো এখানে এসে একবার দেখে গিয়ে তাদের সম্মান জানানো উচিত। আর এখানে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাম ও সাল দেয়া আছে। কানাইলাল দত্ত থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র প্রমুখ, সবাইকে এখানে খুব নিষ্ঠুরভাবে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এটা হলো অ্যাটপসি রুম। ফাঁসি দেওয়ার পর যদিও কেউ বেঁচে আছে কিনা তার জন্য তাকে এই রুমে নিয়ে এসে হাতে পায়ে শিরা কেটে রাখা হতো, মানে এখানে সোজা কথায় পোস্টমর্টম করা হতো শহীদদের। ভেবেই অদ্ভুত লাগছে। হসপিটালে কোনোদিন মর্গে ঢুকেছো? দেখো এই টেবিলগুলোয় শুয়ে তাদের পোস্টমর্টম করা হতো, এখান দিয়ে আবার রক্ত যাওয়ারও জায়গা করে দেওয়া আছে। তো এখানে আছে নেহেরু সেল, যেটা কিনা আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার। এটা হলো জওহরলাল নেহরু সেল। এখানে জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 সাল পর্যন্ত মোট 80 দিন এই কারাগারে কিন্তু বন্দী ছিলেন। 1934 সালে আইন অমান্য আন্দোলনের সময় যখন জওহরলাল নেহরু এই কক্ষে বন্দী ছিলেন তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে প্রায়শই আসতেন। 15 দিন অন্তর অন্তর তিনি বাবার সাথে দেখা করতে আসতেন এই ঘরের কাছে, প্রায় 20 মিনিট ধরে কথা বলতেন। সেই স্মৃতি কিন্তু আজও এখানে রয়েছে। The gallows. Opposite the Netaji cell is a small single-storied building with 4 small rooms meant for the prisoners going to the gallows. Prisoners sentenced to death were brought to this cell the night before. The gallows are right in front of these cells, fixed on a raised platform. A small room. এরপর আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এখান থেকেই নজরদারি করা হতো গোটা আলিপুর জেলে। এই ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে একদম আলিপুর জেলের মাঝখানে, যাতে এখান থেকে গোটা আলিপুর জেলের নজরদারি করা যায়। কারণ আগে তো সিসিটিভি ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে গোটা আলিপুর জেলের এবং সেখানকার প্রতিটি সেলগুলোর কয়েদিদের উপর নজরদারি করা হতো, যাতে কোনো কয়েদি জেলকক্ষ থেকে পালিয়ে যাচ্ছে কিনা তার উপর গোটা নজরদারি করা যায়। এসো ওদিকে চলে আসো। তো এখানে আছে নেহেরু সেল, যেটা কিনা আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার।
এরপর আমরা চলে গেলাম আলিপুর জেলে বন্দীদের জীবনচর্চার রুমে, যেখানে বন্দীরা কিভাবে থাকতো, তাদের জীবনযাত্রার নানা রূপ এখানে তোমরা দেখতে পাবে। তো কোথায় যাবো আমরা এখন? এই পুরানো বিল্ডিংটাই যাবো? কি আছে বিল্ডিংটাই দেখাও। মার দেবে। তো ওখানে বন্ধুদের চুল কাটতে হতো। হ্যাঁ, কারণ অনেকদিন ধরে তো তারা বন্দি থাকতো, তাদের চুল দাড়ি কাটার ব্যবস্থা এখানে ছিল। এই যে ইংরেজ সাহেবরা দাঁড়িয়ে পাহারা দিতেন, চুল কাটতেও শান্তি দেবে না মানুষকে। তো এখানে বিভিন্ন কয়েদিরা থাকতো। ও মাই গড, আমরা তো ভাবলেই আমাদের কেমন হচ্ছে। তুমি ভাবো, এইভাবে বিনা কারণে সাধারণ মানুষের উপর ব্রিটিশরা এইভাবে অত্যাচার করতো, এই চাবুকের মাধ্যমে। দেখলেই মানে মাথাটা গরম হয়ে যায়। তো চলো, হল ঘর দেখাচ্ছে। দরজাগুলো আমি ঠেলতে পারছি না, কি করে মানুষ ভেঙে পালাতে বুঝতে পারছি না। হ্যাঁ, মানে সবসময় তো ছোট ঘরগুলো রেখে দিত না, কি যখন অনেক লোকজন জেলে থাকতো তখন এই ঘরগুলোর মধ্যে রাখা হতো। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন 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 সেলে বিভিন্ন বিভিন্ন কয়েদিদের রাখা হতো। আমরা এখন ঢুকে পড়েছি স্ট্রিট নাম্বার 7-এ। এবার আমার সামনের দিকে যাওয়া যায় না, সামনের দিকে কি আছে হ্যাঁ, দেখা যায় লম্বা রাস্তা। চলো যা যা কি আছে সামনে থেকে দেখতে পাই। জেলটা কিন্তু অনেকটাই বড় ছিল। আলিপুর জেল মিউজিয়ামটা অনেকটা কিন্তু বড় এলাকা নিয়ে। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে ফলের গাছ আছে, যেগুলোতে ফল ভর্তি হয়ে আছে। অনেক গাছ আছে, সেগুলো দেখে খুব ভালো লাগছে। যেমন সামনের গাছটায় প্রচুর আম হয়েছে। হ্যাঁ, জেলের ভেতর দুর্গা ঠাকুর। দেখো, বিভিন্ন পয়সার ছবিও দেওয়া আছে। আগে যে মুদ্রাগুলো চলতো আমাদের, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা,
সেগুলো সব মুদ্রাগুলো এখানে খনন করা আছে। তো এসো আমরা ফার্স্ট এই বিল্ডিংটাই দেখব। ফার্স্টেই দেখতে পাচ্ছি আমাদের সিএমএস পূজা অ্যাওয়ার্ড ফর কন্যাশ্রী। বিভিন্ন সার্টিফিকেট যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পায় সেগুলো এখানে মানে সংরক্ষণ করা আছে। তো আজকে আমাদের মিউজিয়ামে ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। এবার আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এসেছি, এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো আমাদের তো মিউজিয়ামটা ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর আগামী দিনে যারা এখনো পর্যন্ত এই জেল মিউজিয়ামে আসোনি, যারা আসবে ভাবছো, তারা অবশ্যই কিন্তু এখানে ঘুরে যাও। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা।